বন্ধুরা, কেমন হবে যদি মানুষের বন্ধুত্বের উপরেই বিশ্বাস উঠে যায়? সামনে থাকা ব্যক্তিটি যে নিজেকে আপনার বন্ধু হিসেবে দাবি করে, সে কি আসলে আপনার বন্ধু? আজ এমনই একটি হৃদয় বিদারক ঘটনা নিয়ে আমার প্রথম স্টোরি সিরিজ শুরু করলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি সুমিত চ্যাটার্জি, আর আজকে আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি বাংলাদেশের চিটাগাং অর্থাৎ চট্টগ্রামে ঘটেছে 2023 সালে। সোশ্যাল মিডিয়ায় এটি নিয়ে অনেক হইচই পড়ে গিয়েছিল। অনেক মানুষ পোস্ট ও রিপোস্টও করেছিল। হাড্ডি কখনো গোস্ত হয় না, আর উপজাতি কখনো দোস্ত হয় না, এমন পোস্টে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আর তাই কম বেশি সবারই এই ঘটনা সম্পর্কে জানার কথা। কিন্তু আজকে আমি সম্পূর্ণ বিস্তারিতভাবে এই ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরব। এই ঘটনাটি হচ্ছে শিবলি সাদিক হৃদয়ের। শিবলি সাদিক হৃদয় অনেক গরিব পরিবারের একটি ছেলে ছিল। তার বাবা শফিক একজন ট্রাক ড্রাইভার ছিলেন এবং তার মা নাহিদা আক্তার একজন হাউসওয়াইফ ছিলেন। ছোট থেকেই তার পড়াশোনা করার অনেক ইচ্ছে ছিল এবং তার লাইফ সম্পর্কে তার অনেক বড় বড় স্বপ্ন ছিল। আর তার স্বপ্ন পূরণের জন্য সে অনেক কম বয়সেই কাজ করা শুরু করে দিয়েছিল। উইকিপিডিয়া অনুযায়ী তার বয়স 14, কিন্তু বিভিন্ন সোর্স থেকে তার বয়স 16 থেকে 20 অনুমান করা হয়। তাই আমরা তার বয়স 17 থেকে 18 ধরে নিতে পারি। আর যেহেতু তার পরিবার খুবই গরিব ছিল, তাই সে তার পড়াশোনা ও কলেজের ফি জমা দেওয়ার জন্য একটি পোলট্রির ফার্মে চাকরি নেয়, যা তার বাড়ি থেকে কিছুটা দূরেই ছিল। শিবলি তার কাজে খুবই ডেডিকেটেড ছিল, আর তাই পোলট্রির ফার্মের মালিক তাকে ওয়ার্কার থেকে সরাসরি ম্যানেজার করে দেয়। তাই এই কাজটি পাওয়ার পর শিবলি পড়াশোনার টাকা পয়সা জমার সাথে সাথে সে ফ্যামিলিকেও হেল্প করতে পারছিল। শিবলির প্রতিবেশীদের মতে শিবলি খুব সিনসিয়ার একজন ছেলে ছিল। সে নিজের শখ আহ্লাদের জন্য কোনো টাকা পয়সা খরচ করত না। পোলট্রির ফার্মে কাজ করার সময় তার কিছু বন্ধু বান্ধব হয়, কিন্তু তার যেসব বন্ধু বান্ধব হয়েছিল তারা সবাই শিবলির থেকে 5-6 বছরের বড় ছিল। কিন্তু তারপরও তারা শিবলির আন্ডারেই কাজ করত, কারণ শিবলি একজন শিক্ষিত ছেলে ছিল আর সে তার কাজে খুবই সিরিয়াস ছিল। আর তাই সে এটা নজর রাখত যে তার আন্ডারে থাকা সবাই যেন তার মতোই অনেস্টলি কাজ করে। আর সেজন্যই মাঝে মধ্যে ফার্মে তার আন্ডারে থাকা কর্মী বন্ধু বান্ধবদের সাথেও ঝগড়া হতো, কিন্তু এই ঝগড়াগুলো এতটাও বড় ছিল না। এই সমস্ত ঝগড়া পোলট্রির ফার্মের মধ্যেই হতো এবং সেখানে সলভ হয়ে যেত। 28 আগস্ট 2023 এই দিনেও শিবলি প্রতিদিনের মতো সে সকালে ঘুম থেকে উঠে এবং পোলট্রির ফার্মে যায়, আর সে তার ডিউটি পালন করে এবং রাতে তার ফিরে আসার কথা ছিল। কিন্তু রাতে শিবলি আর বাড়ি ফিরে আসে না। বাড়ির সবাই মনে করে পোলট্রির ফার্মে কোনো কাজে সে আটকে পড়ে যায়। এর আগেও এমন হয়েছিল। ফার্মের কাজে মাঝে মধ্যে তাকে রাতে সেখানে থাকতে হতো, তাই পরিবারের লোকজন এতটা চিন্তিত হয় না। কিন্তু রাত যখন আস্তে আস্তে গভীর হয়, তখন তার ফ্যামিলিও চিন্তায় পড়ে যায়, কারণ সে যদি আসতে না পারে তাহলে অন্তত একটা ফোন কলও তো করতে পারত। তাই তারা রাত 11টা-12টার দিকে শিবলির ফোনে কল দেয়, কিন্তু শিবলি তাদের ফোন তোলে না। এমনই করতে করতে গোটা রাত চলে যায়, কিন্তু তারপরও শিবলি বাড়িতে ফিরে আসে না। বাড়ির লোকজন খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা ফার্মের অনারকে কল দেয়, কিন্তু অনার কল ধরে না। আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করে, কিন্তু তারাও শিবলির ব্যাপারে কিছুই বলতে পারে না। এসবের পরে তারা পুলিশকে ইনফর্ম করার জন্য বাড়ি থেকে বের হবে, তখনই শিবলির মায়ের ফোনে একটি কল আসে। এই কলটি শিবলিই করেছিল, কিন্তু সে খুব ভয় পেয়েছিল। সে তার মাকে কল করে বলে তাকে কিছু লোক কিডন্যাপ করে নিয়েছে এবং তাকে কিডন্যাপ করে খুবই মারধর করা হচ্ছিল। গত 12 ঘন্টা যাবতও সে একটি গাড়ির মধ্যেই পড়েছিল,
আর এখন সে কোনো একটি চালাওয়ালা ঘরের মধ্যে আছে। সে আরও কিছু বলতে যাবে, তারই মধ্যে তার ফোন কলটি কেটে যায়। শিবলি তার বাবা মায়ের একমাত্র সন্তান ছিল, আর একমাত্র সন্তানের এমন অবস্থা দেখে তার বাবা মায়ের যে কী অবস্থা হতে পারে তা কল্পনারও অতীত। এরপর তার মা ভয় পেয়ে তার ছেলের ফোনে কল করতে শুরু করে, কিন্তু কেউ কল রিসিভ করে না, বরং কল কেটে দেয়। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই তার ছেলের নাম্বার থেকে আরেকবার কল আসে। এবার কলের উপাসে শিবলি ছিল না, ছিল কিডন্যাপার। আর এবার ফোনের উপাস থেকে যা যা বলল তার মাকে, সেগুলো হচ্ছে, তোমাদের ছেলে শিবলি আমাদের কাছে আছে, আমরা তাকে কিডন্যাপ করে নিয়েছি। আর এখন যদি তোমরা তোমাদের ছেলের ভালো চাও তাহলে 15 লক্ষ টাকা রেডি করে রাখো। আর টাকা কখন কিভাবে দিতে হবে সেটা তারা পরে বলবে। আর ভুল করেও যেন পুলিশের কাছে খবর না যায়। এরপরেই কলটা কেটে যায়। তো যেমনটা আমরা আগেই জেনেছিলাম, শিবলির পরিবার খুবই গরিব ছিল। তো তাদের কাছে 15 লক্ষ টাকা তো দূরের কথা, 1 লক্ষ টাকাও ছিল না। কিন্তু প্রশ্ন এখানে তাদের ছেলের ছিল, তাই তারা যেভাবেই পারে টাকা জোগাড় করা শুরু করে দেয়। 3 দিন যাবতও সবার কাছে ভিক্ষা করে হলেও তারা 15 লক্ষ টাকা জোগাড় করতে পারে না। 3 দিন পর কিডন্যাপারদের আবার কল আসে। আর এদিকে কিডন্যাপাররাও জানতো যে তাদের পক্ষে 15 লক্ষ টাকা জোগাড় করা অসম্ভব। তাই কিডন্যাপাররাও টাকার পরিমাণ কমিয়ে দেয়। তারা শিবলির বাবা মাকে বলে, ঠিক আছে 15 লক্ষ টাকা নয় 2 লক্ষ টাকা দাও। শিবলির বাবা মা বলে তাদের পক্ষে 2 লক্ষ টাকা দেওয়াও অসম্ভব। কিন্তু যখন তারা শিবলির প্রাণ নেওয়ার হুমকি দেয়, তখন সেটি তাদের বাবা মা মেনে নেয় যে ঠিক আছে, আমরা 2 লক্ষ টাকা দিব, তোমরা শিবলিকে কিছু করো না। আর তারা কিডন্যাপারদের কাছ থেকে আরও 4 দিনের সময় চেয়ে নিল। এরপর তারা আবার টাকা জোগাড় করতে লেগে গেল। তারা সব জায়গায় ভিক্ষা করা শুরু করে দিল, বিভিন্ন দোকানে বিভিন্ন জায়গায় ভিক্ষা করা শুরু করে দিল। এভাবেই এত কষ্ট করে কোনো রকমে তারা 2 লক্ষ টাকা জোগাড় করতে পারল। আর এখন তারা কিডন্যাপারদের ফোন কলের অপেক্ষায় ছিল। 4 সেপ্টেম্বর 2023 দুপুরবেলা কিডন্যাপারদের কল আসে। আর কিডন্যাপাররা তাদের আরেকটি লোকেশন দেয় এবং সেখানে টাকা নিয়ে যেতে বলে। আর কোনোভাবেই যেন পুলিশ জানতে না পারে, এই কথা বলে তারা কলটি কেটে দেয়। কথা বলা শেষ হলে তারা সাথে সাথে সেই লোকেশনে টাকা নিয়ে চলে যায় এবং অপেক্ষা করতে থাকে। আর কিছুক্ষণের মধ্যে 2 জন মানুষ আসে, যাদের মুখে মাস্ক পরা ছিল। তারা আসলো এবং টাকা নিয়ে চলে গেল। আর যেতে যেতে বলল, তোমাদের ছেলেকে তোমরা তোমাদের বাড়িতেই পেয়ে যাবে। এই টাকা দিতে শুধুমাত্র শিবলির বাবাই গিয়েছিলেন। আর এখন তিনি খুবই খুশি ছিলেন, কারণ তিনি টাকা দিয়ে দিয়েছেন। আর এখন তার ছেলে বাড়িতে ফিরে আসবে। তিনি এসব চিন্তা করতে করতেই তাড়াতাড়ি নিজের বাড়ি ফিরে আসে। কিন্তু এসে দেখেন তার ছেলে শিবলি এখনো অবধি বাড়িতে ফিরে আসেনি। তারপর তিনি তার ওয়াইফকে জিজ্ঞেস করলেন যে শিবলি কি বাসায় এসেছে। তার ওয়াইফ নাহিদা তাকে বললেন, তুমি তো তাকে আনতে গিয়েছিলে। তারপর শিবলির বাবা শিবলির মাকে প্রত্যেকটা কথা বলেন। তারপর তারা সন্ধ্যা অবধি অপেক্ষা করে তাদের ছেলে আসার, কিন্তু চিন্তা করতে থাকে যে আমরা তাদের ডিমান্ড পূরণ করে দিয়েছি, এখন আমাদের ছেলে বাড়ি ফিরে আসবে। এমনই করতে করতে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়, তারপরও শিবলি বাসায় ফিরে আসে না। এমনই অপেক্ষা করতে করতে আরও 3 দিন চলে যায়। আর এখন ডেট আসলো 7 সেপ্টেম্বর 2023। শিবলি আর ঘরে ফিরে আসে না। কিডন্যাপার শিবলির ফোনে কল দিতে বাধা করে দিয়েছিল, কিন্তু যখন টাকা দেওয়ার আরও 3 দিন চলে যায় তখন তার বাবা আর অপেক্ষা করতে পারে না। শিবলির ফোনে কল দেন, কিন্তু কোনো রেসপন্স পাওয়া যায় না। 28 আগস্ট শিবলি কিডন্যাপ হয়েছিল। আর এখন 7 সেপ্টেম্বর, অলমোস্ট 10 দিন হয়ে গেল শিবলি কিডন্যাপ হওয়ার, কিন্তু টাকা দেওয়ার পরও শিবলি এখনও বাড়ি ফিরে আসলো না। অবশেষে তারা আর কোনো উপায় না পেয়ে পুলিশে কমপ্লেন করে। তারা পুলিশে সব কিছুই খুলে বলে যে এই গত 10 দিনে তাদের সাথে কি হয়েছিল। পুলিশ কর্মকর্তারা এসব শুনে প্রথমে বলে যে তারা এই কথাগুলো আগে পুলিশকে না বলে খুবই বড় ভুল করেছে।
কিন্তু ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এখন তারা এফআইআর করে শিবলির সমস্ত ডিটেলস কালেক্ট করে ইনভেস্টিগেশন শুরু করে দেন। ইনভেস্টিগেশন শুরু হতেই পুলিশ শিবলির ব্যাপারে সবকিছু জানার চেষ্টা করে। শিবলি তার কলেজে কেমন ছিল, তার বন্ধু বান্ধবদের সাথে কেমন ছিল, তার পরিবারের সাথে কেমন ছিল এবং পারিপার্শ্বিক এলাকায় কেমন ছিল। সেখান থেকে পুলিশ জানতে পারে যে শিবলি অনেক ভালো ছেলে ছিল, তার কোনো খারাপ রেকর্ড ছিল না। পুলিশের ইনভেস্টিগেশন চলতেই ছিল, আর এর মধ্যে শিবলির মায়ের একটি কথা মনে পড়ে যায়। শিবলি তার মাকে বলেছিল যে 2 মাস আগে পোলট্রির ফার্মে যে 6 জন ছেলে ছিল যারা শিবলির আন্ডারে কাজ করত, তাদের সাথে শিবলির ঝগড়া হয়। পরবর্তীতে তা মীমাংসাও হয়ে যায়, তাই পরে শিবলি আর সেটি নিয়ে মাথা ঘামায় না। কিন্তু এটা শোনা মাত্র পুলিশ এ বিষয়ে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। পুলিশ সরাসরি পোলট্রির ফার্মে চলে যায় আর সেখানে কাজ করা 6 জন ওয়ার্কারকে আটক করে নেয়। প্রথম তো তারা নিজেদেরকে নির্দোষ দাবি করতে থাকে, কিন্তু জিজ্ঞাসাবাদ চলাকালীন পুলিশদের তাদের উপর সন্দেহ হয় আর পুলিশ তাদের উপর প্রেশার দেওয়া শুরু করে। তখন এই 6 জনের মধ্যে 4 জন সামনে আসে, আর এরপর পুলিশ তাদেরকে কিডন্যাপিং করার অপরাধে অ্যারেস্ট করে নেয়। অ্যারেস্ট করার পরে পুলিশ এদের কাছে শিবলির লোকেশন জানতে চাইল, কিন্তু তারা কোনোভাবেই নিজেদের মুখ খোলে না। এভাবেই কিছুদিন যাওয়ার পর আর অনেক টর্চার করার পর ফাইনালি তাদের মধ্যে কেউ মুখ খোলে, আর 11 সেপ্টেম্বরে তারা সব কিছু বলা শুরু করে। তারা বলে যে 28 আগস্ট রাতে শিবলি ফার্ম থেকে বাড়ি যাচ্ছিল, সেই সময় তারা শিবলিকে কিডন্যাপ করে। তাদের প্ল্যান ছিল তারা শিবলিকে মারবে, টর্চার করবে, শিবলির পরিবার থেকে কিছু টাকা হাতিয়ে নেবে আর তারপর তারা শিবলিকে ছেড়ে দেবে। সব কিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল, কিন্তু এরই মধ্যে শিবলি তাদের মধ্যে 2 জনের চেহারা দেখে ফেলছিল আর তাদেরকে চিনেও ফেলছিল। আর এখন তারা ভাবছিল যে এই সব কিছু জানতে পারছে, এ জানে যে আমরা ওকে কিডন্যাপ করেছি, আর এখন যদি আমরা একে ছেড়ে দেই তাহলে এই গিয়ে সব কিছু পুলিশকে বলে দেবে আর আমরা অ্যারেস্ট হয়ে যাব। তাই নিজেদেরকে বাঁচানোর জন্য ওরা হাতে একটি চাকু নেয় আর চাকু দিয়ে অনেকবার শিবলিকে আঘাত করে। এত আঘাতের পর আর অনেক রক্তক্ষরণের জন্য শিবলির সাথে সাথেই মারা যায়। এখনো অবধি সবাই এই কেসটিকে একটি কিডন্যাপিংয়ের কেস মনে করছিল, কিন্তু এখন এটা মার্ডার কেসে পরিণত হয়েছে। তারপর পুলিশ তাদের কাছে শিবলির বডি কোথায় আছে সেটি জানতে চাইল। তখন তারা উত্তর দেয় শিবলিকে মারার পরে তারা শিবলির বডি কেটে কেটে টুকরো করে চট্টগ্রামের রাঙ্গামাটির মাঝামাঝি একটি পাহাড়ে ছড়িয়ে ছিটে ফেলে দেয়। পুলিশ তাদেরকে নিয়ে সেই পাহাড়ে যায় আর সত্যি সত্যি সেখানে মানুষের বডি পার্টস পাওয়া যায়। আর কিছু দূর যাওয়ার পর তারা একটি প্রপার বডি পায়, আর তার ফেস দেখে কখনোই এটা আইডেন্টিফাই করা যাচ্ছিল না যে এটা আসলে কি, এটা আসলেই শিবলি কিনা। কিন্তু তারপর শিবলির জামা কাপড় আর শিবলির যেসব জিনিসপত্র আছে এই সব কিছু দেখে শিবলির পরিবার এটা কনফার্ম করে যে হ্যাঁ এটিই ছিল তাদের ছেলে শিবলি। পুলিশ এই সব কিছু দেখে তাদেরকে মার্ডার কেসে অ্যারেস্ট করে। দেশের জনগণ সবাই অনেক ক্ষুব্ধ হয়ে গিয়েছিল, সবাই শিবলির জন্য ন্যায় দাবি করছিল। আর শিবলির দেহাবশেষ উদ্ধারের পর আসামিদের নিয়ে যাওয়ার সময় ক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে এই কেসের মূল আসামি উমং চিং মারমাকে কেড়ে নেয় এবং গণপিটুনিতে তাকে মেরে ফেলে। আর পুলিশ অনেক কষ্ট করে বাকিদের ভিড় থেকে বাঁচায় আর তাদেরকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টাডিতে রেখে দেয়। আর তারপর তাদের সাথে কি হবে সেটা তো আদালতেই ধার্য করা হবে। আর একটি কথা, এই কেসের সব আসামি কিন্তু আদিবাসী উপজাতি ছিল, আর তাই সোশ্যাল মিডিয়ায় সেই সময় এই কথা চলছিল যে হাড্ডি কখনো গোস্ত হয় না আর উপজাতি কখনো দোস্ত হয় না। এই কেসের অর্ধেক বিচার তো জনতাই করে দিয়েছে, কিন্তু শিবলির বাবা মার জন্য তাদের একমাত্র সন্তানের মৃত্যু তাদেরকে প্রতি ক্ষণে ক্ষণে মারছে। তাদের প্রতি আমার সমবেদনা রইল। তো বন্ধুরা, এই ছিল আমার প্রথম ট্র্যাজেডি গল্প। এই ঘটনা শুনে আপনার কি অভিমত সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের পরবর্তী গল্প নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা, গুড বাই অ্যান্ড সি ইউ অ্যাগেন।